নমস্কার। আজকের গল্প বানরের পাঞ্জা। লিখেছেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়। লখনৌ থেকে দিল্লি, সেখান থেকে আগ্রা। মনোজ, অসীমাভ আর সরোজ তিনজন অন্তরঙ্গ বন্ধু। স্কুলের নিচু ক্লাস থেকে পাশাপাশি বসতো। তারপর কলেজে এসে ছাড়াছাড়ি কারণ মনোজ আর পড়ল না। সে তার বাপের বাসনের কারবারে ঢুকে পড়ল। অসীমাভ ডাক্তারি লাইনে গেল, আর সরোজ হলো অধ্যাপক। ছাড়াছাড়ি মানে আগের মতন পাশাপাশি বসলো না ঠিকই, কিন্তু তাদের মধ্যে যোগাযোগ ঠিকই রইল। সপ্তাহে একদিন কি দুদিন মনোজের দোকানে কিংবা অসীমাভ অথবা সরোজের বাড়িতে ঠিক তিনজনের দেখা হতো। এক টানা ঘন্টা তিনেক আড্ডা হতো জমিয়ে। তিনজনের কেউই এখনো বিয়ে থা করেনি। তবে সরোজের একটি মেয়ের সঙ্গে প্রেম চলছে। মেয়েটির নাম লীলা। বন্ধুরা আশা করছে যে শীঘ্রই তারা একটা বিয়ের নিমন্ত্রণ পাবে। যাই হোক, পুজোর ছুটিতে তিনজন ঠিক করল বেড়াতে যাবে। প্রথমে লখনৌ, তারপর দিল্লি হয়ে আগ্রা, যেখানে মুসলিম ভাস্কর্য আর স্থাপত্যের চিহ্ন আছে সেই সমস্ত জায়গা। সরোজ আবার এসব নিয়ে গবেষণা করছে, তাই তার কাজেরও খুব সুবিধা হবে। আগ্রায় ফতেপুর সিক্রি থেকে বেরিয়েই তিন বন্ধু দাঁড়িয়ে পড়ল। গাছের তলায় দু তিনজন লোক নানা রকমের পাথরের মালা বিক্রি করছে। সরোজের খুব ইচ্ছা ছিল লীলাকে সঙ্গে নিয়ে আসে, কিন্তু মধ্যবিত্ত সমাজে বিয়ের আগে এভাবে মেয়েকে ছেড়ে দেওয়ার রেওয়াজ নেই। তাই লীলার পক্ষে আর যাওয়া সম্ভব হয়নি। সরোজ মালা কেনবার জন্য লোকটার কাছে গিয়ে দাঁড়ালো। এর আগে লখনৌ থেকে লীলার জন্য সরোজ নাগরা কিনেছিল, দিল্লি থেকে সোয়েটার। আগ্রা থেকেও তাই কিছু একটা নিয়ে যেতে চায়। বন্ধুরাও সরোজের পিছন পিছন এসে হাজির। অনেক রকমের মালা দেখা হলো, কিন্তু সরোজের কোনোটাই পছন্দ হলো না। অসীমাভ সরোজকে বলল, চল, ওইদিকে একটা লোক বসে আছে, ওর কাছে দেখি। একদিকে পাঁচিল ঘেঁষে বিরাট একটা গাছের নিচে পাথরের ওপর একটা লোক বসে আছে। তার সামনে একটা ডালায় নানা রকমের হার, লকেট, পাথরের তাজমহল, দোয়াতদান। লোকটার চোখে চশমা, মুখে বসন্তের দাগ, তামাটে রং, অতি শীর্ণকায়, মাথায় কাত করে বসানো মুসলমানি টুপি। তিন বন্ধু তার সামনে বসল। নানা রঙের হার রয়েছে লোকটার কাছে, নানা প্যাটার্নেরও। সরোজ বেছে বেছে গোটা ছয়েক কিনল। অসীমাভ আর মনোজ কিনল দুটো পাথরের তাজমহল। ওঠবার মুখে হঠাৎ অসীমাভর নজরে পড়ল, ওটা কি ভাই? দেখি দেখি দেখি, ওটা 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 বের করো তো একবার। লোকটা তাড়াতাড়ি জিনিসটা সরিয়ে ফেলে বলল, ওটা বিক্রি নয় হুজুর। অসীমাভ নাছোড়বান্দা বলল, আরে বিক্রি নাই বা হলো, একবার দেখি না, দেখাতে দোষ কি তোমার? অনেক ধরাধরির পর লোকটা দেখালো। ডালার নিচে একটা বইয়ের মধ্যে জিনিসটা ছিল। একটা বানরের হাত, কবজি পর্যন্ত ঘন কালো লোম, হাতের চেটোয় লাল রঙের মাংস। এটা এখানে রেখেছো কেন? কথার উত্তরে লোকটা বলল, এ খুব পয়মন্ত জিনিস আছে হুজুর,
এ সেকালের জিনিস, আমার নানার কাছ থেকে আমার বাবা পেয়েছিল, তার কাছ থেকে আমি। এখানকার বানর না আছে হুজুর, এ মধ্যপ্রদেশের বানর আছে। মনোজ বলল, কত পেলে এটা দেবে বলো তো? পয়মন্ত কিনা আমাদের জানবার আগ্রহ নেই, তবে নতুন ধরনের জিনিস বলে কিনতে চাইছি। লোকটা মাথা নিচু করে বলল, না হুজুর, এটা বেচবো না, এ বেচার জিনিস না আছে। কোনো কথা না বলে মনোজ ব্যাগ থেকে একটা 100 টাকার নোট বের করে এগিয়ে দিল। এই নাও, এটা রাখো তো, আর দাও ওটা। নোটটা দেখে লোকটার চোখ দুটো জ্বলে উঠল, তবু মুখে বলল, লেকিন হুজুর, এই জিনিস বেচার না আছে হুজুর, এ নিতে হবে না আপনাকে। আরে ঠিক আছে, দাও তো, আর ওসব কিন্তু টিন্তু নয়। লোকটা এবার একটু ইতস্তত করে একটা কাগজে ভালো করে বানরের পাঞ্জাটা প্যাক করে বলল, লেকিন একটা বাত আছে হুজুর। আবার কি কথা? ওহ, তোমার কথার আর শেষ নেই। কেন আওরাত যেন এ পাঞ্জা না ছোঁয়ে। মনোজ হেসে উঠল, বলল, সে ঠিক আছে ভাই, সে ভয় নেই, আমি বিয়েটা করিনি, এ পাঞ্জা আমার দোকানে রাখবো। ওর भी एक बात আছে হুজুর। ও বাবা, আবার কি কথা? কোনো বাক্স বা সিন্ধুকে এটাকে রাখবেন না, বইয়ের মধ্যে রাখবেন, তবে ইংরেজি বইয়ের মধ্যে লয় হুজুর, সাবধান করে দিলাম। টাকা দিয়ে মনোজ পাঞ্জাটা নিয়ে এলো। রাস্তায় অসীমাভ বলল, তোর কি মাথা খারাপ? এই জিনিস কিনতে গেলি কেন? ফালতু ফালতু যত সব। মনোজ উত্তর দিল, কত দিকে তো কত বাজে খরচ করি ভাই, দেখাই যাক না পাঞ্জার কেরামতি। আর রে ব্যাপার কি বলতো, এই আশেপাশে না অনেকগুলো বাসনের দোকান হওয়াতে আমার দোকানের অবস্থা খুব একটা ভালো নয়। কার মধ্যে কি শক্তি আছে বলা যায়। তাছাড়া আরো একটা কথা। কি? এত পুরনো বানরের পাঞ্জা সেই তুলনায় ছোট, কত লাল আর তুলতুলি, তাই না? আচ্ছা, তুই তো ডাক্তার, তুই বল এ কি করে সম্ভব? অসীমাভ এবার হেসে উঠল, বলল, আসলে লোকটা তোকে যা বলেছি সবই দেখছি তুই বিশ্বাস করে বসে আছিস। মোটেই পাঞ্জাটা এত পুরনো নয়, তাছাড়া বইয়ের মধ্যে রাখতে হবে, কোনো স্ত্রীলোকে ছোঁবে না, এসব যা বলল সবই ভরং। এ ধরনের কথা না বললে তোর মনে বিশ্বাস জন্মাবে কি করে? ওটা নেহাতি তোকে গছানোর ধান্দা, আর কিছু না। ব্যাস, এ সম্বন্ধে আর কোনো কথা ওদের মধ্যে হলো না। আগ্রা থেকে 3 জনে কলকাতায় ফিরে এলো। সপ্তাহে দিন দুয়েক যদিও 3 বন্ধুর দেখা হতো, কিন্তু বানরের পাঞ্জার কথা কেউই আর তুলত না, হয়তো কারো খেয়ালই ছিল না। পাঞ্জাটা মনোজ তার দোকানে রাখল, একটা বাঁধানো বইয়ের মাঝখানে। আশ্চর্য কাণ্ড, মাসখানেকের মধ্যে দোকানের উন্নতির আভাস দেখা গেল। 2 অভিজাত পরিবারের বিয়ের বাসনের অর্ডার মনোজ পেল। এছাড়া উত্তরবঙ্গের এক দোকানদার বাসনের এজেন্সি নিল সারা উত্তরবঙ্গের জন্য। একদিন মনোজই তাদের আড্ডায় কথাটা পারল, বলল, তোরা বিশ্বাস করতে চাইবি না, পাঞ্জাটাই যেন আমার উপকারী হয়েছে। ও, সেই পাঞ্জাটা? হ্যাঁ, কিরকম কিরকম শুনি একটু। মনোজ তার দোকানের বিক্রির উন্নতির কথাটা বলল। অসীমাভ হাসল, বলল, বন্ধু, ওটা নেহাতি কাকতালীয় ব্যাপার, বুঝলে? পাঞ্জা না এলেও এসব অর্ডার তোমার আসতো। সরোজ শুধু বলল,
যাক, তোর ভালো হলেই ভালো। এর ঠিক দিন 15 পর অসীমাভ আর সরোজ দুজনেই খবরের কাগজে দেখল মনোজের দোকানে আগুন লেগে বেশ ক্ষতি হয়েছে। দুজনেই মনোজের সঙ্গে দেখা করতে গেল। মনোজের অবস্থা অবর্ণনীয়, দু চোখ লাল, ভগ্ন কণ্ঠ। বন্ধুদের দেখে বলল, আমার সর্বনাশ হয়ে গেছে ভাই, আমার সর্বনাশ হয়ে গেছে। কি করে যে আগুন লাগলো তা একমাত্র ভগবানই জানেন। মনে হচ্ছে আগুন যেন আমার দোকানটাকে শেষ করার জন্যই শুরু হয়েছিল। আশেপাশের একটা দোকানে আগুনের আঁচটুকু পর্যন্ত লাগেনি। অসীমাভ প্রশ্ন করল, কেউ শত্রুতা করে আগুন লাগিয়ে দেয়নি তো? কে দেবে ভাই, এতদিনকার দোকান, কারো সঙ্গে তো আমার কোনো শত্রুতা নেই। আমার কর্মচারীরাও সবাই খুব খুশি। তবে কি তবে? মনোজ কিছু বলল না, শুধু দুই বন্ধুর মুখের দিকে তাকিয়ে থেমে গেল। তার চোখে মুখে একটা দ্বিধাগ্রস্ত ভাব। কি হলো বল, সরোজ তাড়া দিল। বলবো, কিন্তু তোরা কি বিশ্বাস করবি? আরে আগে বলেই দেখ না। মনোজ বলতে আরম্ভ করল। রাধার মা বলে একটি ঝি আমার দোকানে ঝাঁট দেয়। এই দিন 5 আগে দোকানে বসে আছি, রাধার মা সেই ভানোরের পাঞ্জাটা হাতে করে আমার সামনে এসে দাঁড়ালো। পাঞ্জাটা দেখেই আমি চমকে উঠলাম। কি, এটা রাধার মায়ের হাতে কেন? আমি তাড়াতাড়ি উঠে পাঞ্জাটা রাধার মায়ের হাত থেকে নিয়ে আবার বইয়ের মধ্যে রেখে দিলাম। বুঝতে পারলাম ঠিক সেদিন থেকেই আমার সর্বনাশ শুরু হলো। কারণ স্ত্রীলোক ওই পাঞ্জা স্পর্শ করেছে। দোকানের বিক্রি কমলো। 2-1 ভালো খদ্দের বাসনপত্র ফেরত দিয়ে গেল পছন্দ হয়নি বলে। ওপরের তাকে রাখা কিছু বাসনপত্র খুঁজে পাওয়াই গেল না। এই নিয়ে কর্মচারীদের সন্দেহ হলো, কিন্তু কাউকে কিছু বললাম না। বুঝলাম সবই আমার অদৃষ্ট। আর তারপরেই চরম সর্বনাশ, এই অগ্নিকাণ্ড। মনোজের বর্তমান অবস্থায় পাঞ্জার ব্যাপার নিয়ে অসীমাভ আর সরোজ কোনো তর্কের অবতারণা করল না। দিন 7 পর অসীমাভ সরোজের বাড়ি এলো। রাত তখন 10টা। মনোজের মা ফোন করেছিলেন। মনোজ নাকি কাল থেকে বাড়ি ফেরেনি। শুনে সরোজের প্রশ্ন, সে কি, দোকানের লোকেরা কি বলল? আমি ভাই তাদেরকে জিজ্ঞেস করেছি। তারা বলল কাল রাত 8টায় দোকানে তালা দিয়ে মনোজ রোজকার মতো বাড়ি ফিরেছিল। আজ সকালে অনেক বেলা অবধি দোকান না খোলাতে 2 কর্মচারী বাড়িতে খোঁজ নিতে গিয়ে মনোজের নিখোঁজ হওয়ার ব্যাপারটা জানতে পারে। ইতিমধ্যেই মনোজের মা থানায় খবর দিয়েছেন, কান্নাকাটি আরম্ভ করেছেন। আর তুই তো জানিস বাড়িতে কেবলমাত্র মনোজের মা, আর কেউ নেই। অসীমাভ আর সরোজ দুজনেই মনোজের বাড়ি গিয়ে হাজির হলো। তারা আধ ঘন্টার মধ্যেই খবর পেল যে পুলিশ একটা লাশ খুঁজে পেয়েছে। শনাক্তকরণের জন্য মনোজের মার সেখানে যাওয়াটা ভীষণ প্রয়োজন। মনোজের মার সঙ্গে অসীমাভ আর সরোজ দুজনেই গেল। হ্যাঁ, লাশটা মনোজেরই। দেহে কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই, শুধু গলার দুপাশে 5 আঙুলের নীলচে দাগ। পুলিশ বলল, মানুষের আঙুলের দাগ বলে কিন্তু আমাদের মনে হচ্ছে না।
সঙ্গে সঙ্গে অসীমাভু আর সরোজের বানরের পাঞ্জার কথা মনে পড়ে গেল। মনোজের মৃত্যুর ব্যাপারে পুলিশ তোলপাড় করে ফেলল, কিন্তু হত্যাকারীর কোনো সন্ধান পেল না। একসময় সব কিছু স্তিমিত হয়ে এলো। মনোজের দোকান আর একজন ব্যবসায়ী কিনে নিল। টাকাটা অসীমাভু আর সরোজ মনোজের মা যাতে পায় তার ব্যবস্থা করে দিল। অসীমাভু একটা হাসপাতালের ডাক্তার ছিল। হঠাৎ প্রসিদ্ধ চিকিৎসক রুদ্রপ্রসাদ সিংহ অসীমাভুকে ডেকে পাঠালেন তার লোটাস নার্সিংহোমে যোগ দেবার জন্য। অসীমাভু সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। 2-1 মাসের মধ্যে তার পসার খুব বেড়ে গেল। নার্সিংহোমে প্রচুর রোগী সমাগম হতে লাগল। সার্জারিতে অসীমাভুর হাত ভালোই ছিল। সুযোগ পেয়ে হাত যশ আরও বাড়ল। সরোজ পরিহাস করে জিজ্ঞাসা করল, কি ব্যাপার, ডাক্তার রুদ্রপ্রসাদের মেয়ে আছে নাকি? অসীমাভু হেসেই উত্তর দিল, বলল, হ্যাঁ বন্ধু, একটি মেয়ে আছে অবশ্যই, কিন্তু সে বিবাহিত, বিলেতে স্বামীর কাছে থাকে, বুঝেছ? মাস কয়েকের মধ্যে অসীমাভু মোটর কিনল। কলকাতার উপকণ্ঠে বেশ কিছু জমি। তখন এত ব্যস্ত যে সরোজের সঙ্গে সপ্তাহে একবার দেখা করারও সময় করে উঠতে পারে না। এক শনিবারের বিকেলে সরোজই গিয়ে অসীমাভুকে পাকড়াও করল। সবে একটা শক্ত অপারেশন সেরে অসীমাভু নিজের রুমে এসে বসেছে। সরোজ বলল, কি ব্রাদার, একেবারে ডুমুরের ফুল হয়ে গেছো যে। অসীমাভু সলজ্জ হাসল। সরোজ বলল, আরে না না, লজ্জা পাবার কিছু নেই, তোর উন্নতিতে আমি খুব খুশি হয়েছি। অসীমাভু বলল, বস সরোজ, তোর সঙ্গে একটা দরকারি কথা আছে। তোর মনে আছে মনোজের মার ফোন পেয়ে তার বাড়িতে গিয়েছিলাম? সেই সময় চুপি চুপি তার বসবার ঘর থেকে বানরের পাঞ্জাটা নিয়ে আসি। প্রথমে উদ্দেশ্য ছিল এটা সরিয়ে নিয়ে মনোজকে বিপদমুক্ত করব। তারপর লোভ হলো, দেখি পাঞ্জা আমাকে কি দেয়। আশ্চর্য কাণ্ড, পাঞ্জাটা আমার ঘরে আসার সঙ্গে সঙ্গে দেখছিস তো সব দিক থেকে আমার কিরকম উন্নতি হচ্ছে। সরোজ বিস্মিত কণ্ঠে প্রশ্ন করল, বলিস কি, পাঞ্জাটা এখন তাহলে তোর কাছে? এই যে। অসীমাভু সেলফ থেকে একটা মেটেরিয়া মেডিকার বই পেড়ে পাতা খুলে দেখালো। সেই বানরের পাঞ্জা আরও যেন জীবন্ত, আরও লোমশ মনে হলো। মাস 6 পর অসীমাভু নার্সিংহোমের ডিউটি সেরে নিজের রুমে ঢুকেই চমকে উঠল। নার্স বাসন্তী তার টেবিলের সামনে দাঁড়িয়ে, তার হাতে সেই বানরের পাঞ্জা। কিছুক্ষণ অসীমাভু কথা বলতে পারল না। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমল, বুকের স্পন্দন দ্রুততর হল। পাঞ্জা স্ত্রীলোক স্পর্শ করেছে, অর্থাৎ তার বিপদ ঘনিয়ে আসছে। কখন, কিভাবে, কোথায়, কে জানে। জড়ানো গলায় অসীমাভু কোনো রকমে বলল, ওটা আমাকে দিন, আমি একটা পরীক্ষা করার জন্য ওটা জোগাড় করেছিলাম আমার এক বন্ধুর কাছ থেকে, আমাকে দিন। পাঞ্জাটা নিয়ে আবার সে বইয়ের মধ্যে রেখে দিল। এরপর 3 দিন পার হলো না। একটা অপারেশন করতে করতে অসীমাভু মাথা ঘুরে পড়ে গেল রোগিণীর ঠিক পাশে। নিজের হাতের অস্ত্র বুকে বিঁধে গেল এবং সঙ্গে সঙ্গে মৃত্যু। সঙ্গে যারা ছিল তারা হৈ হৈ করে উঠল। সহকারী ডাক্তার রোগিণীর অপারেশনে মন দিলেন। অসীমাভুর দেহ বাইরে আনা হলো। করোনারি অ্যাটাক। অবশ্য তার কোনো স্থির প্রমাণ পাওয়া গেল না। যথাসময়ে
সরোজের কানে খবর গেল। সে ভাবল কোনো রকমে পাঞ্জাটা হস্তগত করে গঙ্গা গর্ভে বিসর্জন দেবে। ও পাপ আর পৃথিবীর বুকে রাখবে না। কিছুদিন পর সরোজ অসীমাভর রুমে গেল। সেখানে তখন অন্য একজন ডাক্তার বসছে। সরোজ বলল, এক্সকিউজ মি, বলছি অসীমাভর কাছে আমার একটা জিনিস ছিল, আমি কি সেটা একবার দেখতে পারি? কি জিনিস বলুন তো? ওটা ওই মেটেরিয়া মেডিকার মধ্যে আছে, একটা বানরের পাঞ্জা। মেটেরিয়া মেডিকা খুলতেই পাঞ্জা বেরিয়ে পড়ল। আরে ভারী অদ্ভুত জিনিস তো, এটা পেলেন কোথা থেকে? হরিদ্বারে এক সাধুর কাছ থেকে। পরীক্ষা করার জন্য অসীমাভু আমার কাছ থেকে চেয়ে এনেছিল। ঠিক আছে, ধন্যবাদ, আমি আসছি। হ্যাঁ। বানরের পাঞ্জা নিয়ে সরোজ বাড়ি এলো। ফিরতে ফিরতেই প্রতিজ্ঞা করল এই অশুভ প্রত্যঙ্গ সে নিশ্চিহ্ন করবেই। বাড়ি ফিরে পুরনো খবরের কাগজের গোছার মধ্যে পাঞ্জাটা রেখে দিল। ঠিক দুদিন পর সরকারি এক কলেজ থেকে সরোজের নিয়োগপত্র এলো। এই চাকরির জন্য সে অনেক দিন ধরে চেষ্টা করছিল, হবে এমন আশাও করেনি। এই চাকরির উপর তার ভবিষ্যৎ নির্ভর করছিল, মাইনে অনেকটা বাড়বে, তাই লীলাকে জীবনসঙ্গিনী করার পথে আর বাধা থাকবে না। সরোজের মনের গোপনে ক্ষীণ একটা চিন্তা ক্ষণেকের জন্য উদ্ভাসিত হয়ে উঠল। বানরের পাঞ্জার জন্য এ উন্নতি নয় তো? সঙ্গে সঙ্গে সরোজ নিজেকে ধমকালো, না, আর সে লোভের বশবর্তী হবে না। তার দুই বন্ধু এই লোভের ফাঁদে প্রাণ হারিয়েছে। সরোজের একলার সংসার, একটি ঝি আছে, রান্না বান্না গৃহস্থালির সব কাজ সে করে দেয়। মাঝে মাঝে লীলাও আসে, ঘর গুছিয়ে দেয়, দু একদিন আবার রান্নাও করে। আবার লীলার বাড়িতেও সরোজের নিমন্ত্রণ থাকে। এ বাড়ির বাড়তি একটা চাবি আছে লীলার কাছে, কাজেই সরোজ না থাকলেও তার প্রবেশের কোনো অসুবিধা হয় না। একদিন বিকেলে সরোজ কলেজ থেকে ফিরে দেখল লীলা বসে আছে। সন্ধ্যের দিকে দুজনে যখন চায়ের টেবিলে, তখন লীলা জানালো যে ঘরের কোণে ওই স্তূপ করে রাখা যে খবরের কাগজ, সেগুলো বিক্রি করার জন্য সে নামাতে গিয়েই সেখানে একটা বিরাট মাকড়সা দেখেছে। সে তো ভয়ে ছুটে পালিয়ে এসেছে। সরোজ এই কথা শুনেই চেয়ারে টান টান হয়ে বসে লীলাকে শুধু জিজ্ঞাসা করল, তুমি সেটা ছোঁওনি তো? লীলা ঘাড় নাড়ল। সরোজ আর দেরি করল না, পরের দিন কাগজে প্যাক করে পাঞ্জাটা কলেজে নিয়ে গেল। দিন দুয়েক পর দুজন অধ্যাপক 12 জন ছাত্র নিয়ে আন্দামান যাওয়ার কথা। একজন অধ্যাপকের হাতে প্যাকেটটা দিয়ে সরোজ বলল, এটাতে আমার এক আত্মীয়ের অস্থি আছে, আপনি দয়া করে এটা সমুদ্রে ফেলে দেবেন। অধ্যাপকরা ছাত্রদের নিয়ে আন্দামান রওনা হয়ে যেতে সরোজ স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, আর ভয় নেই বাবা, দেশের মাটি থেকে পাপ দূর হয়েছে। এই ঘটনা ঠিক 3 পর ঝিয়ের চিৎকারে প্রতিবেশীরা সরোজের শোবার ঘরে ঢুকেই পুলিশে খবর দিল। খবর পেয়ে লীলাও ছুটে এলো। বিছানায় সরোজ চিত হয়ে শুয়ে, দুটি চোখ বিস্ফারিত, মনে হয় বিভৎস কোনো দৃশ্য দেখে ভয় পেয়েছে। শরীর বরফের মতন ঠান্ডা, আর বুকের উপর একটি বানরের পাঞ্জা। সেটা দেখেই লীলা পুলিশকে জানালো যে ওইটাই সেদিন খবরের কাগজ পরিষ্কার করতে গিয়ে তার হাতে ঠেকেছিল, সে সেটা ছুঁড়ে ফেলে দিয়েছিল। কিন্তু সেটা এখানে কি করে?
থানা থেকে দারোগা এসে লাশ মর্গে পাঠালো আর পাঞ্জাটা নিজের পকেটে রেখে দিল। কিন্তু কি আশ্চর্য, থানায় নেমে পকেট তন্ন তন্ন করে খুঁজেও পাঞ্জাটা আর পেল না। পাঞ্জাটা যেন হাওয়ায় মিলিয়ে গেল। নমস্কার, শেষ করলাম আমার গল্প পাঠের আসরের ৫৬তম গল্প বানরের পাঞ্জা। লিখেছেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, পাশে থাকুন, শুনতে থাকুন বাংলা সাহিত্যে আপনার প্রিয় লেখকের আপনার পছন্দের গল্পগুলো আমার গল্প পাঠের আসর শালটুতার গপ্পতে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, ধন্যবাদ।